সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নির্বাচন হওয়া না হওয়া নিয়ে আলোচনা থামেনি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন, নির্বাচন বানচালের চেষ্টাকারীরা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। অন্যদিকে উপদেষ্টাদের নির্বাচন করতে হলে পদত্যাগের প্রশ্ন সামনে এসেছে। পদত্যাগ করে নির্বাচনের কথা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অন্যদিকে জুলাই সনদের আগে নির্বাচন নয়, জামায়াত তাদের অবস্থানে অনড়। এরই মধ্যে আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় মাইনাসের রাজনীতি। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ হারুনুর রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চাঁদাবাজিতে নাম জড়ানোর দাবি উপদেষ্টা আসিফের। ওয়েস্টিনের সামনের সিসিটিভির ছবি তদন্ত করে সত্য প্রকাশের আহ্বান সালাউদ্দিনের। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনে ইসিতে ৩১৮টি আবেদন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে কমিশন। আওয়ামী আমলে আড়িপাতা যন্ত্র আর মারণাস্ত্র কেনার উদ্দেশ্য অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন। 10 কমিশনের 367টি সুপারিশের 37টি বাস্তবায়ন করেছে সরকার। 60 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জয়ের বিরুদ্ধে মামলা। যুক্তরাষ্ট্রে 2টি বাড়ির খোঁজ, 2-1 মাসে আইনে পরিণত হবে দুদক সংস্কার প্রস্তাব, জানালেন উপদেষ্টা। এবং হরিলুটের পর সিলেটে পাথর উদ্ধারে ট্রাকে ট্রাকে তল্লাশি। আবারও ফেলা হচ্ছে পর্যটন এলাকায়, জড়িত থাকায় চেয়ারম্যান গ্রেফতার। দোষীদের তালিকা চাইলেন হাইকোর্ট। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি মাইনাসের রাজনীতি। হাসনাত কাইয়ুম ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। 26 ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য, নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার তরফ থেকে ইসিকে চিঠি দেওয়া হয়েছে এবং ইসি সচিব আজকে বলেছেন যে আগামী সপ্তাহে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। এবং নির্বাচনের তারিখ ঘোষণা বা নির্বাচন নিয়ে বা নির্বাচনের ঘোষণা ইতিবাচক মনে হলেও এখনও কিন্তু রাজনীতির মাঠে নির্বাচন হবে কি হবে না নানান আলোচনা কিন্তু রয়েছে। আপনার কাছে এরকম কি কোনো শঙ্কা দেখছেন কিনা নির্বাচন নিয়ে, বা নির্বাচন নিয়ে সামনে কি হতে যাচ্ছে? নির্বাচন নিয়ে আমার ধরেন একদম সোজা সাপটা যেটা মনে হয় যে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হচ্ছে এইটা নিয়ে খুব বেশি আসলে আশঙ্কা করার সুযোগ নাই। আমার কাছে মনে হয় না যে যারা এই নির্বাচনের বিরুদ্ধে বলছেন বা নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না বলছেন, তারা এটা মিন করছেন এরকম আমার মনে হয় না। তারা নির্বাচনের আগে এরকম কতগুলো বিষয়কে আসলে প্রাধান্য দেওয়ার জন্যে হতে পারে, সেটা তাদের আসলে নির্বাচনে জোট করার ক্ষেত্রে কিংবা নির্বাচনে আসলে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন কিংবা অন্যান্য সুযোগ সুবিধা বলেন, রাজনীতিতে সামনে থাকা বলেন, এরকম বিভিন্ন কারণে এটা হতে পারে। কিন্তু প্রকৃত অর্থেই নির্বাচন ঠেকায় দেওয়ার জন্য আসলে কেউ এই কথা বলছে, এইটা আমি আসলে এখন মনে করছি না। আমার কাছে এটা একটা ড্রেটরিক মনে হচ্ছে। কিন্তু আমার নির্বাচন নিয়ে অন্য আশঙ্কা আছে। আমি বেশ কিছুদিন থেকেই বলতেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিস্থিতি, প্রশাসনের যে পরিস্থিতি, সামাজিক যে আসলে মব কিংবা আসলে সন্ত্রাস, এই রকমের একটা পরিস্থিতি যদি আসলে বিদ্যমান থাকে, এই আগামী 3-4 মাসের মধ্যে এটা কোনো নাটকীয় উন্নয়ন ঘটবে সেটা আশা করা তো কঠিন। যদি সেটা ঘটে তাইলে এক কথা, কিন্তু যদি কোনো মিরাকল না ঘটে, কোনো নাটকীয় মাত্রায় উন্নয়ন না ঘটে, তাহলে বাংলাদেশে যে রকম একটা নির্বাচন আশা করতেছিল মানুষ, সেই রকমের নির্বাচন আমরা আসলে পাবো কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। আমার নিজের মনে হচ্ছে যে আসলে নির্বাচনকে কেন্দ্র করে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বলা যেতে পারে অস্থিতিশীলতা, নির্বাচনের দিনে এক ধরনের আসলে নির্বাচনী কেন্দ্রগুলিকে আসলে রক্ষা করার ক্ষেত্রে এক ধরনের সমস্যা, তার আগেই ভোটারদের আসলে নিরাপত্তা, এই রকমের বিষয়গুলি নিয়ে আমার শঙ্কা আছে।
আমার মনে হচ্ছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে না। আমি মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। কিন্তু এখন এনসিপি বিশেষ করে তারা যেটি বলছেন যে শুধু নির্বাচন তারা বয়কটই করবেন না, প্রয়োজনে প্রতিহতের কথাও তারা বলছেন। এবং তারা আজকে এনসিপির একজন নেতা বলছেন যে নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে, তার আগে এদেশে জাতীয় সংসদ নির্বাচন হতে দেয়া হবে না। এবং তিনি এনসিপি নেতা এবং দলের যুগ্ম সদস্য সচিব শিশির। না আচ্ছা, এইটা ধরেন এখনো পর্যন্ত একটা আলোচনা চলছে, মানে ঐকমত্য কমিশনে আমরা যারা গেছি আমরা যেটা বলছিলাম যে এটা হচ্ছে ঐকমত্য কমিশন থার্ড ফেজ শুরু হওয়ার কথা। আমাদের নিজেদেরও একটা দাবি আছে। ধরেন ঐকমত্য কমিশনে যেই বিষয়গুলি নিয়ে ঐকমত্য হয়েছে কিংবা যেগুলিতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলির মধ্যে কোনো একটা জায়গায় আসলে একভাবে পৌঁছতে হবে। সেইটা যদ্দূর মাত্রায় আসলে ঐকমত্যটা তৈরি হবে সেই অংশটুকু বাস্তবায়িত হবে কিভাবে, এইটা এই সংকটটা তৈরি করছে আসলে সরকার এবং ঐকমত্য কমিশন নিজেরা। তারা বলছে যে আগামীতে যে সংসদ আসবে সেই সংসদ আগামী 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে। কিন্তু যেমন আমাদের দিক থেকে আমরা বলছিলাম যে আসলে এইটা বাস্তবায়ন করার জন্যে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আপনার এই নির্বাচনটাকেই আপনি সংবিধান সংস্কার মানে পরিষদেরও নির্বাচন বলতে পারেন। ছাত্রদের দিক থেকে এটা বলছে যে তারা এটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন লাগবে, গণপরিষদ নির্বাচন লাগবে। এইটার তো ধরেন তর্কটার দুইটা কাজ আছে। একটা তর্ক হচ্ছে মনে করা হয় যে বিএনপির দিক থেকে যেরকম আশঙ্কাটা তৈরি হয় যে বিএনপি মনে করে যে এই কথাগুলি বলে গণপরিষদ কিংবা ধরেন আসলে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন যখন আপনি আগে চান তার মানে হচ্ছে যে আপনি নির্বাচনটাকে কন্ডিশনাল করে ফেলেন, নির্বাচনটাকে বিলম্বিত করতে চান। আবার যারা মনে করে যে নির্বাচিত হওয়ার পরে তারা এটা বাস্তবায়ন করবে কিনা এটার তো কোনো নিশ্চয়তা নেই, এটার একটা নিশ্চয়তা লাগবে। এই জায়গাটা থেকে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে অনেক আগে থেকে বলছি যে এটার একটা মডেল ছিল আমাদের 1970 সালে যে নির্বাচনটা হয়েছিল। এই নির্বাচনটার দুইটা দায়িত্ব ছিল। এই নির্বাচনের দায়িত্ব ছিল প্রথমত তারা সংবিধান গঠন করবে এবং এই সংবিধান অনুমোদিত হওয়ার পরে এরাই আসলে সরকার গঠন করবে। এই একই প্র্যাকটিস এবারও হইতে পারে যে সংবিধান সংস্কার করার জন্য এরা প্রথম অধিবেশনটা কাজে লাগাবে ঐকমত্যের ভিত্তিতে যদ্দূর সংবিধান সংস্কার করার জন্য একমত হয়েছে সবাই মিলে, শুধুমাত্র এখানে ভাষাটা ঠিক করবে, ভাষাটা ঠিক করে কোথায় কোন জায়গাটা বসাবে এই আকাঙ্ক্ষাটা ওইভাবে অনুযায়ী সেট করবে, করে তারা যদি এটা অনুমোদন করে তারপরে সরকার হিসেবে শপথ নেয় তাইলে ধরেন ওই আশঙ্কাটাও থাকে না যে নির্বাচন পিছিয়ে যাচ্ছে। আবার এই আশঙ্কাটা থাকে না যে নির্বাচিত হয়ে বিএনপি কিংবা এরকম যারা নির্বাচিত হবে বলে এখন পর্যন্ত সাধারণভাবে মনে করা হচ্ছে যে তারা আসলে সংস্কারটা করবে না। এই দুইটা বিষয়ের আসলে একটা সমাধান করার জন্যে ঐকমত্য কমিশন এখনো পর্যন্ত তৃতীয় ফেজে তার বসার কথা। সেইটা একটা আশার জায়গা আমি মনে করি যে ছাত্ররা যেটা বলতেছে, আমরা যেটা বলতেছি, বিএনপি যেটা বলতেছে, সরকার যেটা বলতেছে, এটা আলাপ আলোচনা করে একটা পথ বের করা সম্ভব। জি হারুন ভাই, এখন এনসিপি এবং জামাত তারা মোটামুটি বেশ কিছু শর্ত দিয়েছে নির্বাচনে যাওয়ার জন্য। যদিও জামাত বলছে তাদের ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে কোনো আপত্তি নেই, এনসিপিও অনেক সময় একই কথা বলছেন যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চান, তারা আগে জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে, বিচার সংস্কারের কথাগুলো বলা হচ্ছেন। এখন যদি কিন্তু প্রশ্ন এটা যে যদি বিএনপি তো নির্বাচনে ফেব্রুয়ারিতে যাচ্ছে এবং এটিতে তারা স্বাগত জানিয়েছে, যদি এনসিপি এবং জামাত তারা যদি নির্বাচন বয়কট করে সেই নির্বাচন কি, এই ধরনের নির্বাচন কি বিএনপি চায় কিনা? আসলে তো আপনার অনুমান করে কোনো সিদ্ধান্ত বা সেই আলোকে বক্তব্য দেওয়া এটা কঠিন এবং সঠিকও হবে না। তবে নিঃসন্দেহে আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। গত 15 বছর বা 16 বছর 2006 সালের পর থেকেই বাংলাদেশে যে কর্তৃত্ববাদী শাসন বা যে একদলীয় শাসন কায়েম হয়েছিল, যার ফলশ্রুতিতে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেটা আমরা প্রত্যাশা করি যে রাতারাতি আমরা এই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করে ফেলতে পারবো, এইটা আমি মনে করি যে সঠিক নয়, সময় লাগবে। তবে আমরা আশার আলো দেখছি যে কারণে যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং সংস্কার কমিশনের মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে অনেকগুলো সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার মধ্যে কিছু কিছু সিদ্ধান্ত আছে যেগুলো সংবিধান সংশোধনের প্রশ্ন আসবে। স্বাভাবিক কারণেই আগামীতে নির্বাচনের মধ্য দিয়ে যারা সংসদে আসবে, এখন যদি আপনার
এই ঐক্যমত কমিশন বা সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে সিদ্ধান্তগুলো গৃহীত হবে, এগুলো তো একটা এগ্রিমেন্ট, আপনার চুক্তি। এত আলোচনা হচ্ছে 6 মাস 1 বছর থেকে, আলোচনা করার পরে এগুলো আশঙ্কা করার কোনো অবকাশ নাই যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তারা এই সমস্ত জায়গাগুলো হয়তো সংস্কার করবে না। এটা আমি মনে করি না যে এই ধরনের আশঙ্কা করা উচিত। তার কারণ এই সব ক্ষেত্রে তো যৌথ স্বাক্ষর হচ্ছে, যৌথ আলোচনা হচ্ছে। সুতরাং সংবিধান সংশোধনের জন্য যে জায়গাগুলো লাগবে সেগুলোর জন্য লাগবেই। আর যেগুলো আপনার সরকারি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর বিভিন্ন কার্যক্রমের পরিপত্র জারি করে বিভিন্ন মাধ্যমে যেগুলো কাজ বাস্তবায়ন করা যাবে, সেগুলো আপনার তো সরকার এখনও করতে পারে। এবং এখনও সরকার অনেক ক্ষেত্রে অর্ডিন্যান্স জারি করেও বেশ কিছু জায়গায় পদক্ষেপ নিচ্ছে, যেমন আরপিও সংশোধনে নিয়ে আসছে, আইন মন্ত্রণালয় আরও অনেক ক্ষেত্রেই, যে আপনার দুদকের আজকে দেখলাম যে 1 মাসের মধ্যে দুদকেরও সংস্কারের জন্য তারা আইন সংস্কারের জন্য তারা অর্ডিন্যান্স মানে জারি করবে। এই ধরনের বিচার বিভাগের ক্ষেত্রেও কিছু এসছে। তো সুতরাং নির্বাচন অত্যন্ত জরুরি। আপনার আগামীতে যদি নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে না হয়, দেশে অস্থিতিশীলতা আরও বাড়বে এবং দেশে সংকট আরও ঘনীভূত হবে। এখানে যারা আজকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলছে বা বিভিন্নভাবে বলছে যে এই সমস্ত দাবি, রাজনৈতিক দল হিসেবে তো দাবি করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার গত 15-16 বছর আমরা যে আন্দোলনটা করেছি, এই আন্দোলনের মৌলিক যে বিষয়টি ছিল এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। এবং এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না করার ফলশ্রুতিতেই কিন্তু পরবর্তীতে এই কোটা বিরোধী আন্দোলন থেকে, যখন কোটা বিরোধী আন্দোলন বা সরকারের দমন পীড়ন নিপীড়ন একটা চূড়ান্ত জায়গায় চলে যায়, তখন যে গণবিস্ফোরণ সংঘটিত হয়েছে, সেখান থেকে আপনার আজকের এই পরিস্থিতি। সুতরাং এইখানে আগামী নির্বাচনে একটা জিনিস তো আপনার স্পষ্ট, যে আগামী নির্বাচনে বাংলাদেশ স্বাধীনের পর যে 2টা জোট ভিত্তিক নির্বাচন হয়েছে, বিএনপির মিত্র এবং আওয়ামী লীগের মিত্র। সুতরাং এখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মিত্ররা কিন্তু অনুপস্থিত থাকছে। আমি যেভাবেই বলি না কেন, এখন আপনার ইমোশনালি একটা দেশকে আপনাকে ঐক্যবদ্ধ করা, দেশকে সামনে একটা গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক ধৈর্য, সহনশীলতা, অভিজ্ঞতার প্রয়োজন আছে। সুতরাং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে, সামনে একটা বড় চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে, কোনো সন্দেহ নেই। বিরাট বড় চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের চ্যালেঞ্জ, এবং দেশে যে বেকারত্ব আছে, বিনিয়োগের যে পরিস্থিতি রয়েছে, বিচারের যে দাবি আছে, সংস্কারের যে দাবি আছে, সবগুলোই কিন্তু সামনে একটা নির্বাচিত সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমি মনে করি যে এই সব চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য বর্তমানে আমরা যারা আন্দোলন সংগ্রামের শক্তি ছিলাম, তাদের এই সব ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকা উচিত। এর বাইরে যদি আপনার আরও অন্য প্রসঙ্গ নিয়ে, দাবি দেওয়া নিয়ে আমরা আমাদের মধ্যে বিভক্তি তৈরি করি, তাহলে এখানে আমি মনে করি যে আপনার এই পরাজিত শক্তি যারা, বা যারা ফ্যাসিবাদী শক্তি, তাদেরকে ফিরে আসার পথ উন্মুক্ত করে দেওয়া হবে। সুতরাং এটা আমাদেরকে ভাবতে হবে যে আমাদের যে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমরা যে নীতিগত যে সিদ্ধান্ত বা ঐক্যমত হচ্ছে, এই জায়গাগুলোকে আমাদেরকে ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সংকল্পবদ্ধ হতে হবে। আর অন্যান্য যে বিষয়গুলো দাবি আসছে, গণপরিষদ বলেন বা আপনার 72-এর সংবিধান মানব না, এই সমস্ত আমি মনে করি যে এগুলো যেসব জায়গা থেকে আমাদের ছাত্ররা বলছে, এটা তাদের ম্যাচুরিটির অভাব বা তাদের জ্ঞানের গভীরতার অভাব। আমি সেই ক্ষেত্রে বলবো যে একটা সংবিধান দ্বারা দেশ 50 বছর পরিচালিত হয়ে এসছে। সংবিধানের মধ্যে তো বহু 15টা সংশোধনী এসছে। সুতরাং সংবিধানের মধ্যে যে সমস্ত অসঙ্গতি, ত্রুটি বা যে সমস্ত বিষয়গুলো আমাদের পরিবর্তন হওয়া দরকার, সেগুলোর জন্যই তো আপনার এই সংস্কার কমিশন আলোচনা হচ্ছে। আলোচনা মিলিত হওয়ার পরে কোন কোন জায়গাগুলো আমাদের সংশোধন করতে হবে, কোন জায়গাগুলো পরিবর্তন আনতে হবে, সেগুলো তো আলোচনা কথা হচ্ছেই। সেগুলো আসবে যখন আপনার সংসদে, সেগুলো অবশ্যই আপনার আলোচনা ভিত্তিক যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো বাস্তবায়ন হবে অবশ্যই। তবে সামনে আপনার গোটা জাতিকে একটা চরম, আমি মনে করি সময়, যারাই নির্বাচিত হোক তাদেরকে একটা চরম পরিস্থিতির মোকাবেলা করতে হবে। এবং এটা আমরা মনে করি আমরা জাতিকে ঐক্যবদ্ধ করি এইটা মোকাবেলা করার জন্যে। আমরা যারা আন্দোলনের ক্ষেত্রে যারা একসাথে ছিলাম, এটা আমাদের একটা প্রচেষ্টা থাকবেই। জি, হাসনাত ভাই, যেটি হারুন ভাই বলছিলেন যে আশঙ্কা করার কোনো কারণ নাই, যে যা জুলাই ঘোষণাপত্র বলেন, জুলাই জাতীয় সনদ বলেন, সেটি তো আসলে সব দলই স্বাক্ষর করছে, প্রধান উপদেষ্টা স্বাক্ষর করবেন, এটি তো একটা রাজনৈতিক দলিল হয়ে থাকবে, এটি আসলে মেনে চলবেন, এমনটাই তারা বলছেন। কিন্তু যারা আছেন জামাত, এনসিপি, তারা কেন বিষয়টাকে আস্থায় নিতে পারছেন না?
ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের উত্তরে আছে, এটা উত্তরটাই আগে যাই, পরে আরেকটু আমার একটা হারুনের সাথে আমার একটু সাপ্লিমেন্ট করার আছে। প্রথমত ধরেন আমাদের তো বিশ্বাস করার মতো কোনো ঐতিহ্য তো নাই। আমাদের যা অভিজ্ঞতা, 53-54 বছরের যদি অভিজ্ঞতা ধরেন, তাহলে তো আসলে কোথাও আপনার বিশ্বাস করার মতো কোনো কারণ নাই। এইবার যে অভ্যুত্থান আমরা করলাম সবাই মিলে, এইটাও 1 বছরের মধ্যে আসলে আমাদের মধ্যে সম্পর্কের যে মানে কি বলা যায়, যে সম্পর্কের মধ্যে যে আসলে ফাটল তৈরি হয়েছে, আমরা যেরকম পরস্পর বিরোধী বিভিন্ন রকমের অবস্থান নিতে গেছি আর কি, এর মধ্যেই তাতে ধরেন এই বিশ্বাসের মধ্যে আরও ফাটল ধরাটা খুব অস্বাভাবিক আমার কাছে মনে হয় না। এবং এইটা হচ্ছে এই জন্যে আমার কাছে যেটা মনে হয় যে হারুন ভাই যেটা বললেন, যে আসলে ধরেন আমরা স্বাক্ষর করলাম কিংবা এইরকম সবাই মিলে, এটা তো ঠিকই আছে, এটা তো একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট, পলিটিক্যাল স্পেয়ারে সমস্ত মানুষেরা, সমস্ত রাজনৈতিক দল একমত হয়ে কথা বলছি, এটা তো আসলে এরকমই হওয়ার উচিত, এরকমই আসলে আমাদের চিন্তাটা এরকমই থাকা উচিত। কিন্তু আমি যেটা বললাম যে আমাদের অতীত অভিজ্ঞতা সেটা বলে না। অতীত অভিজ্ঞতা ধরেন কি, ধরেন যেটা নিয়ে কথাটা বলতেছিলাম এইখানেই বলি, যে ধরেন ত্রয়োদশ সংশোধনী করা হলো, বাংলাদেশে নির্বাচন পদ্ধতিটা 73 সাল থেকে কাজ করে না। 72-এর সংবিধানের মধ্যে নির্বাচন পদ্ধতিটাকে যেভাবে আসলে সেট করা হলো, দেখা গেল যে যারা সরকারে থাকে তাদেরকে নির্বাচনের ভেতর মধ্যে কখনোই আসলে ক্ষমতা থেকে সরানো যায় না। সেই অভিজ্ঞতা থেকে এরশাদ বিরোধী আন্দোলন এবং তারপরে তত্ত্বাবধায়ক সরকার হইল, এবং সেই সরকারের পরে আকাঙ্ক্ষাটা দাঁড়াইলো এরকম যে তত্ত্বাবধায়ক সরকার একটা ব্যবস্থা হিসাবে বাংলাদেশের নির্বাচনের জন্য যুক্ত করা দরকার, এবং সংবিধান সংশোধন করে বিরোধী দলের আন্দোলন এবং তখন যারা ক্ষমতাসীন ছিলেন তারা ক্ষমতায় থেকে এই আন্দোলনের প্রেক্ষিতে মানে সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থাপন করলেন। তার অধীনে অনেক কয়টা নির্বাচনও হইল। কিন্তু যারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য নির্বাচন মানে আন্দোলনটা করছিলেন, তারা যখন ক্ষমতায়, তাদের ইশারায় আসলে বিচার বিভাগ একটা বিতর্কিত রায়ের ভেতর দিয়ে এটা শেষ করে দিলেন, এবং সংসদে তাদের যেহেতু 2/3 মেজরিটি ছিল, সংসদ কমিটি যে সমস্ত জিনিস আলাপ করতেছিল সেটার বাইরে গিয়ে এক ব্যক্তি সংসদে, যেটা এখনো পর্যন্ত এই সংবিধানের যেটা প্রধান সংকট, যে এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, তিনি চাইলেন অথবা সংসদও এটা 2/3 মেজরিটিতে বাতিল করে দিলেন। আমি কথাটা দুই কারণে বলতেছি। এইটা হচ্ছে যে বিশ্বাস আপনি কার ওপর করবেন, এই জায়গাটার আসলে কোনো অভিজ্ঞতা আমাদের নাই, বরং বিশ্বাস করলে আপনি আসলে বিপজ্জনক মোড়ে পড়তে পারেন, এটাই হচ্ছে অভিজ্ঞতা। 2 নাম্বার যে কথাটা আমি হারুন ভাইয়ের সাথে এর আগে বলতে চাইছিলাম, হারুন ভাই যেটা মনে করেন কিংবা অন্য অনেকে মনে করেন যে এই পরিবর্তনটা আসলে সংবিধানের যেটা পরিবর্তন, এটা হচ্ছে সংশোধনী আকারে হবে। সাধারণভাবে সংবিধানের ধরেন ছোটোখাটো পরিবর্তনকেই সংশোধন মনে করা হয়, অ্যামেন্ডমেন্ট বলে আমাদের ভাষায়। তো এই সংবিধানের এই অ্যামেন্ডমেন্টগুলির 2টা লিমিটেশন আছে। একটা লিমিটেশন হচ্ছে আদালত এটাকে, উচ্চ আদালত এটাকে পরীক্ষা করতে পারে যে এটা আসলে সংশোধন নাকি আসলে সংশোধনের চাইতে বেশি কিছু, মানে তার বেসিক স্ট্রাকচারকে এটা আসলে অতিক্রম করে গেছে কিনা। সেইটা অতিক্রম করে গেলে তার দায়িত্ব হচ্ছে এটাকে আসলে অবৈধ ডিক্লেয়ার করা। এটা হচ্ছে সংবিধানেরই আরেকটা ধরেন দায়িত্ব বিচার বিভাগের উপর দেওয়া। আরেকটা হচ্ছে যে 2/3 মেজরিটি নিয়ে আসলে আমাদের সংবিধানে যে কেউ আগের যে কোনো একটা সংশোধনীকে পুনরায় আরেকটা সংশোধনী দিয়ে বাতিল করে দিতে পারে। এইটাও আমাদের অভিজ্ঞতা আছে, ত্রয়োদশ সংশোধনী সেটার অভিজ্ঞতা। তাইলে ছাত্ররা যখন বলে যে আসলে এটা গণপরিষদ করে করতে হবে, কিংবা আমরা যখন বলি যে আসলে এটাকে আসলে সংবিধান সংশোধনের জন্য আপনাকে আর সংবিধান সংস্কারের জন্য সংস্কার পরিষদ করতে হবে, আমরা বলি যে এমন পদ্ধতিতে এটা করতে হবে যাতে আসলে আদালত কিংবা আসলে পরবর্তী পার্লামেন্ট পিপলের কনসেন্ট না নিয়ে এটা না করতে পারে। আমরা বারবারই জীবন দেব, ভোটের জন্য একবার জীবন দিছি, আবারও দিছি, এইবার অভ্যুত্থান করে ধরেন হাজার হাজার মানুষ, এখনো 30,000-এর মতো মনে করা হয় যে আহত হয়ে আছে, হাজারের উপরে মানুষ আসলে জীবন দিচ্ছে। এইবারের যে পরিবর্তন যেটা নিয়ে এতদিন ধরে আমরা আলাপ করতেছি, খুব মিনিমাম জায়গায় আমরা একমত হইতে পারছি, যত দূরই আমরা একমত হইলাম, এটা কি এমন কোনো পদ্ধতিতে করব যে এর পরের পার্লামেন্টে সেটা বাতিল করে দেবে, অথবা এর পরে কোর্ট এটা বাতিল করে দেবে? আমরা মনে করি এটা হওয়া উচিত না। আমাদের নির্বাচনকে না পিছিয়েই ছাত্ররা যেটা মনে করে, তাদের যদি এটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলুক আর রিফর্ম অ্যাসেম্বলি বলুক আর
সংসদীমূলক একই সাথে দুইটা ক্ষমতা জনগণের কাছ থেকে চেয়ে নিতে পারে। যে আমরা সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করতে চাই, আমরা আসলে সরকার গঠনের দায়িত্বটা পার্লামেন্ট মেম্বার হিসেবে চাই। 70 সালে আমাদের এক্সপিরিয়েন্সটা ছিল, এই ক্ষমতাটা নিয়ে নিলে ছাত্রদের সাথে তর্কটা আসলে অনেকাংশে কমে যায়। জামাত ইসলামের আসলে আলাদা করে কিছু বলার আছে কিনা আমি জানি না, আমাদেরও কিছু বলার থাকবে না। আমার কাছে বলা হচ্ছে যে এই তর্কটা শেষ করার একটা পদ্ধতি আছে, এবং আমি মনে করি আগামী একটা মাস ঐকমত্য কমিশনের সামনে পড়ে আছে, সেই জায়গাটা আমি আশাও করতে চাই। জি, হারুন ভাই, আপনারা যুগপৎ আন্দোলনে যারা শরিক ছিলেন, শরিক দলগুলো তাদের সঙ্গে আলোচনা করছেন। আমরা এর মধ্যে দেখেছি যে 42টি রাজনৈতিক দলের সাথে আপনারা আলোচনা করেছেন এবং আগামী সপ্তাহে আরও 20টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন। এর মধ্যে এনসিপির সঙ্গেও আলোচনা হবে বলে আমরা জানতে পারছি। আগামীর নির্বাচনে বা ফেব্রুয়ারির যে নির্বাচন যদি হয়, এই নির্বাচনে বিএনপির আসলে অবস্থানটা কি হবে? বিএনপি কি এনসিপির সঙ্গে কোনো অ্যালায়েন্সে যেতে পারে কিনা? এটা আমি বলতে পারবো না। আমি এ প্রসঙ্গে একটু বলতে চাচ্ছি যে আসলে বাংলাদেশে গত 50 বছরের স্বাধীনতার পর আমাদের দুর্বলতার জায়গা হচ্ছে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা শক্তিশালী করতে পারিনি। আর আমাদের রাজনৈতিক দলসমূহের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের যে বিষয়টি, সেটা আমাদের জন্মলগ্ন থেকেই শুরু হয়েছে। স্বাধীনতার পক্ষে বিপক্ষে জাতির মধ্যে বিভাজিত যে ক্ষেত্র তৈরি করা হয়েছে। ভাই যে কথাটা বললো যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে আমাদের একটা সংবিধান আছে, 2/3 মেজরিটি মধ্য দিয়ে সংবিধান সংশোধন করা যায়। সেই ক্ষেত্রে সংবিধানের মৌলিক স্পিরিটের সাথে যদি আইন প্রণয়নের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে, সেখানে আদালত হস্তক্ষেপ করতে পারে। সেটাকে যদি মনে করে যে এটা আমাদের মৌলিক অধিকার বা আমাদের যে সমস্ত অধিকারগুলো আছে সেগুলো খর্ব করছে, সেই সব ক্ষেত্রে আদালত সেগুলোকে বাতিল করতে পারে। কিন্তু আপনার সংবিধানের যে মৌলিক বিষয়গুলো যেগুলো সংশোধন করতে গেলে সাধারণত আপনার আদালত থেকে এ ধরনের ঘটনা নাই। ইভেন এই তরুদার সংশোধনী যেটা বাতিল করেছে, সেটা তো উনি বললেনই যে এক ব্যক্তির ইশারাই করেছে। এটা একটা আন্দোলনের মধ্য দিয়ে তৈরি করা হয়েছিল। সবচেয়ে বড় কথাটা হচ্ছে কি আপনার, যে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা তো আমরা 50 বছর করতে পারিনি। এবং এটাও সত্য, আপনি জিয়াউর রহমান 1981 সালে 30শে মে তাকে হত্যা করার পর একটা নির্বাচিত সরকারকে জেনারেল এরশাদ ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছিল, এবং তার বিরুদ্ধে কিন্তু আমরা জোটবদ্ধভাবে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই আন্দোলন করেছি এবং সবাই জাতির সামনে অঙ্গীকারবদ্ধ করেছি, পাবলিকলি ঘোষণা দিয়েছি যে আমরা এরশাদের অধীনে কেউ নির্বাচনে যাব না। কিন্তু দেখা গেছে আপনার এরশাদের অধীনে শেখ হাসিনা এবং জামাত ইসলাম নির্বাচনে গিয়েছে। তারপরে বিএনপি বাইরে থেকেছে, বিএনপি দীর্ঘ 9 বছর আন্দোলন করেছে। আবার 90 সালে গিয়ে আবার আপনার সবাই একত্রিত হয়েছে এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আপনার একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটা নির্বাচন হয়েছে। নির্বাচনে কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়েছে এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার পর দেখেন 3 বছরও যায়নি যে এরশাদের সঙ্গে, যে স্বৈরাচারের সঙ্গে অন্য কারো আঘাত করার কথা না, অথচ মাত্র 3 বছর যেতে না যেতেই আপনার দেখা গেল যে পার্লামেন্ট থেকে সব পদত্যাগ করলো, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, অন্যান্য যারা ছিল পদত্যাগ করলো এবং তারা যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলো, তাই না? তাহলে আপনার এখানে আমরা 9 বছর আন্দোলন করলাম এরশাদের বিরুদ্ধে, আবার 3 বছর পর আবার বিএনপির বিরুদ্ধে সবাই এক হলাম। আজকের এই প্রেক্ষাপটে বর্তমান যেটা আমরা মনে করছি, আগামী দিনে রাজনীতির প্রেক্ষাপট কি পরিস্থিতিতে কোথায় কোন দিকে যাবে, এটা এখন এই মুহূর্তে বলা যাবে না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের ছাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দু। এদেশের মুক্তিযুদ্ধই বলেন, এদেশের ভাষা আন্দোলন বলেন, এদেশের কোনো অভ্যুত্থান বলেন, এদেশের 90-এর আন্দোলন, সব কিছু ক্ষেত্রে কিন্তু নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইভেন এই গত 24শে জুলাই আগস্টেরও নেতৃত্বই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী যদি রাস্তায় না নেমে আসতো, তাহলে দেশের ইতিহাসে তো এরকম পরিবর্তন আসতো না। তো আজকে সেইখানে আপনার যে ধরনের সিদ্ধান্ত আসছে, আপনি বলছেন যে এটা অদ্ভুত ধরনের, আমি তো ছাত্র রাজনীতি করেছি, আপনি বলছেন হলে প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি। আপনি গুপ্ত রাজনীতি কীভাবে নির্ধারণ করবেন? গুপ্ত রাজনীতি আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি মাথায় কোনো মেধা নাই? তাদের জ্ঞানের এতই অভাব, তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল জায়গা থেকে তারা বলছে যে একটা হলে সামনে ডাকসু নির্বাচন দিয়েছেন, ডাকসু নির্বাচনে হল সংসদ নির্বাচন হবে, বিশ্ববিদ্যালয়ের আপনার কেন্দ্রীয় সংসদে নির্বাচন হবে। তো হল সংসদের নির্বাচনের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে না, প্রচারণা করবে না? তাহলে আপনি বলছেন হলে রাজনীতি বন্ধ, এটি কেমন, কার জন্য করছেন? বলছে যে প্রকাশ্য রাজনীতি যদি তুমি বন্ধ করেন,
গুপ্ত রাজনীতি আপনি কিভাবে নির্ধারণ করবেন যে কারা গুপ্ত, কে গোপন? এই যে একটা মানে অপ্রাসঙ্গিক মানে বলবো কি যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, যেটা একটা মুক্ত জায়গা, গণতন্ত্র চর্চার বলেন, সাংস্কৃতিক চর্চার বলেন, মত প্রকাশের স্বাধীনতার জায়গা বলেন, এইটা জন্মলগ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আলাদা ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এটা রোধ করতে পারবেন? অসম্ভব। তো সুতরাং আজকে বাংলাদেশের সামনে যে বড় চ্যালেঞ্জ, এটা আমি মনে করি যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বিএনপি পিছনে যে ক্ষমতা আসতে চায় না। বিএনপি জিয়া রহমানের যে মতাদর্শ নিয়ে, যে দর্শন নিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, আপনি দেখেন বেগম খালেদা জিয়া এই আন্দোলনের কাছে মাথা নত করে নেই। এই আন্দোলনের মধ্যে একতরফা নির্বাচন করে পার্লামেন্টে মেজরিটি নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে ক্ষমতা ছেড়ে দিয়ে আবার নির্বাচন দিয়েছে, সেখানে আওয়ামী লীগ ক্ষমতা এসছে। তো সেইখানে বিষয়টা হচ্ছে যে আমরা চাই দেশে একটা গণতান্ত্রিক যাত্রা শুরু হোক এবং যাত্রার মধ্য দিয়ে যার মত প্রকাশের সার, আপনি তো এখানে এনসিপি আজকে যে দাবিগুলো করছে, এই দাবি তো তারা কন্টিনিউ করতে পারবে যদি সে ধরে যে বিএনপি ক্ষমতায় আসলো, আজকে যে সমস্ত এগ্রিমেন্টগুলো হচ্ছে, আলোচনাগুলো হচ্ছে, সেগুলো যদি আলোচনা থেকে বিএনপি বেরিয়ে আসে, তাহলে তো স্বাভাবিক কারণেই এই এনসিপি বলেন, জামাত ইসলামের, তারা এই বিষয়গুলো নিয়ে আরও সোচ্চার হতে পারবে। আপনার যদি বাংলাদেশে মত প্রকাশের জায়গাগুলো ভালো সুন্দর থাকে আমাদের সংবিধান অনুযায়ী, যেটা গত 15 বছর ছিল না, সভা সমাবেশের জায়গাগুলো যদি উন্মুক্ত থাকে, তাহলে তো আপনি এই জায়গাগুলো আপনাকে যদি আপনি চর্চা করতে পারেন, তাহলে তো আপনার একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, একটা সাংবিধানিক যাত্রা, আপনি গণতান্ত্রিক যাত্রা, আপনি ভিত্তি মজবুত হবে। আপনি যদি বলেন যে আমি করতে দিব না, এটা স্বৈরাচারী মনোভাব, আমি নির্বাচন বর্জন করলাম, তাহলে তো সমাধান হবে না। আপনার অবস্থানটা কি, আপনার নির্বাচনের মধ্যে আপনার জনপ্রিয়তাটা কি, নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা। আমি বিশ্বাস করি, আমি তো ধরেন যে প্রায় 30 বছর থেকে জাতীয় নির্বাচন করে আসছি, নির্বাচন যে সমস্ত কারণে বিতর্কিত হয়, যে সমস্ত কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, সেই সমস্ত কারণগুলো যদি আজকে সরকারের অন্য কোনো এজেন্ডা না থাকে, সরকার যদি মনে করে যে এইখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, যেটুকু আমাদের সক্ষমতা, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এইখানে আপনার কোনো সরকারের তখন এক চোখা মানে আপনার রাখা যাবে না। সরকার আইন পরিসংস্থার দায়িত্ব দিবে যে নির্বাচন যে সমস্ত কারণে প্রশ্নবিদ্ধ হয়, সেই সমস্ত জায়গায় যেন না হয়, তোমরা নির্বাচন ফেয়ার করো। সেনাবাহিনী 80,000 জায়গায় যদি 1 লাখ লাগে, সেনাবাহিনী 1 লাখ থাকবে। সেনাবাহিনীকে তো পাওয়ার দিয়ে, আপনি বলছেন যে সরকার যদি অন্য কোনো জাতির জন্য, জাতির কাছে এখন সবচাইতে প্রথম প্রয়োজন, সবচাইতে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য জাতীয় আন্তর্জাতিকভাবে নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার আসবে। সরকার, বিএনপি ইতিমধ্যে ঘোষণা করেছে যে বিগত আন্দোলন সংগ্রামের সাথে যারা আমরা একসাথে ছিলাম, তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব। হারুন ভাই, আপনার কাছে আবার আসবো। হাসনাত ভাই, এখন তো ধরেন নির্বাচনের বর্তমান সময়ে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি নিঃসন্দেহে, এবং আগামী নির্বাচন নিয়ে নানা রকম সমীকরণ হচ্ছে, কেউ হিসাব নিকেশ করছেন, জোটেরও সমীকরণ হচ্ছে, ইসলামী দলগুলো এক হওয়ার চেষ্টা করছে। তো আসলে বিএনপির সামনে প্রতিদ্বন্দ্বী কে আসলে, এটি একটি দিক। আরেকটা হচ্ছে যে যেই গুপ্ত এবং প্রকাশ্য রাজনীতির কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা হচ্ছে, সেটি নিয়ে আপনি একটু মন্তব্য জানতে চাই। বিএনপির সামনে আসলে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী যদি ধরেন, বিএনপি নিজেই প্রতিদ্বন্দ্বী। আমি আপনার এখানে আসার আগে না, এখানে এসেই মনে হারুনভাইকে বলতেছিলাম, বিএনপির জন্য সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে এখন পর্যন্ত যে অবস্থা আছে, যদি অন্যান্য রাজনৈতিক দল ধরেন অনেক আনডিসাইডেড ভোট আছে, সেটা যদি তারা ক্যাপচার করতে পারে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন যেভাবে হয়, নির্বাচন করার জন্য একটা দলীয় স্ট্রাকচার যেরকম লাগে, সেই সব জিনিস মিলিয়ে যদি আসলে আপনি চিন্তা করেন, তাহলে বাংলাদেশে এখন সবচাইতে বড় পার্টি, নির্বাচনী পার্টি হিসেবে বিএনপি। এবং বিএনপির এখন পর্যন্ত যে ধরনের অবস্থা আছে, তাতে এই যদি একটা নির্বাচন হয়, তাইলে সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে তারা ওভারওয়েলমিং মেজরিটি পাইতে পারে। মানে এমন মেজরিটি, যে মেজরিটি তাদেরকে অ্যাবসলিউট মেজরিটির দিকে নিয়ে যেতে পারে। তাও কত? আমি সংখ্যাটা বলছি না, আমার ধারণা, এটা আমার পার্সোনাল, হারুন ভাই ধরেন এজামশনের পক্ষে না, তো আমি এজাম করতেছি, আমি এজামশন করে বলতেছি যে এইটা একটা বিপজ্জনক জায়গা হতে পারে, যে বিএনপি ধরেন একটা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সরকার গঠন করলো, সমাজের মধ্যে যে ভালো মন্দ যেভাবেই হোক আরেকটা রাজনৈতিক শক্তি এখানে একটা ব্যালেন্স আসলে ক্রিয়েট করতো, যেটা এখানকার সমাজের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি এই বাইনারিতে বিভক্ত ছিল। সামাজিক শক্তি হিসেবে ধরেন আওয়ামী লীগ অনুপস্থিত। এইখানে এক ধরনের মবের একটা কালচার,
1 বছর ধরে আসলে এটা চলছে, এটার আসলে এখনো পর্যন্ত কোনো ধরনের সমাধানের মতো কোনো পরিস্থিতি আমরা দেখছি না। বিভিন্ন সময় এটা আরও বাড়ছে কিংবা এটাকে এক ধরনের প্রশ্রয় দিয়ে বাড়ানো হচ্ছে। এইরকমের একটা পরিস্থিতি যখন হয়, তখন বাংলাদেশের ইতিহাসে এই অ্যাবসলিউট মেজরিটি নিয়ে যারা আসছে, সেই সমস্ত দলের নিজের জন্য কখনো ভালো হয়নি, জনগণের জন্য ভালো হয়নি। সবসময় এই সমস্ত দলগুলি অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে সমাজের মধ্যে, এবং তারা তাদের দলকে কন্ট্রোল করতে পারে না। তাদের দলের লোকজনের মধ্যে আসলে জনগণের উপরে চড়াও হওয়ার মানসিকতা অনেক বেশি বাড়ে, এবং এইটা আসলে সমাজের ভেতরে অন্য একটা অস্থিরতা তৈরি করে। এইবারের সংকটের সাথে অন্য সংকট আছে, যে এইবারের যেই প্রতিষ্ঠানগুলিকে দিয়ে আসলে যারা ক্ষমতায় আসবে তাদেরকে সরকার পরিচালনা করতে হবে, সেই প্রতিষ্ঠানগুলি গত 15 বছর ধরে যেই পথে আসলে নির্মিত হয়েছে, তারা যে ধরনের আসলে আদর্শ কিংবা আসলে বিশ্বাস নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করছে, যেইভাবে তারা আসলে চুরি লুটপাট এগুলি অবাধে করার সুযোগ পাইছে, এবং অর্থনৈতিক যে সমস্ত ধরেন সারা দুনিয়া জুড়ে অর্থনৈতিক যে সমস্ত সংকটের আলামত দেখা যাচ্ছে, বাংলাদেশের জন্য যেগুলো বিপদ আছে, সেই সব নিয়ে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে বিএনপিকে আসলে ভাবতে হবে যে এইখানে তারা আসলে একটা শক্তিশালী বিরোধী দল কিভাবে আসলে তৈরি করবে, এবং একটা রিজনেবল, শক্তিশালী না শুধুমাত্র, একটা রিজনেবল বিরোধী দল লাগবে। এই শক্তিশালী বিরোধী দল যদি আসলে ইরেসপন্সিবল হয়, তাইলে আসলে তাদের জন্য এবং বাংলাদেশের জন্য বিপদ আছে। তো চ্যালেঞ্জ যেগুলি বলতেছেন, যে বাংলাদেশে একটা ব্যালেন্স হারানোর একটা চ্যালেঞ্জ আছে, অর্থনৈতিক একটা চ্যালেঞ্জ আছে। এই জায়গাগুলি আসলে মোকাবেলা করার জন্য এইবার অভ্যুত্থানটা যারা করছে সবাই মিলে, তাদের মধ্যে আসলে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে এক ধরনের সমঝোতা হওয়া দরকার। সমঝোতা ছাড়া যেই রকমের ধরেন মুখোমুখি একটা অবস্থায় গিয়ে আসলে এইখানে নির্বাচন করার চিন্তা করা হচ্ছে, সেটা নির্বাচনকেও ধরেন ওই রকম ফেয়ার হইতে দিবে না। এবং নির্বাচনের পরে, নির্বাচনের ভেতর দিয়ে আমরা নির্বাচন কেন চাচ্ছি? আমরা মনে করতেছি এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটাবো। এই সংকট থেকে উত্তরণটা আসলে আমরা ঘটাইতে পারবো বলে আমার মনে হয় না। সেই জন্য আমাদের আরো সতর্ক এবং সহযোগিতা। হারুন ভাই, আমরা যেটা বুঝলাম যে শক্তিশালী আসলে বিরোধী দল, রিজনেবল বিরোধী দল কে হবে সেটিকে নিয়েও বিএনপিকে ভাবতে হবে আপনার কাছে। না, ঠিক আছে, আমি ভাইয়ের সাথে দ্বিমত করবো না। তার কারণ সামনে সত্যিকার অর্থে যেহেতু একটা শক্তি বা একটা জোট পুরোটাই অনুপস্থিত, এই অবস্থায় সামনে তো বড় একটা চ্যালেঞ্জ আছেই। এবং সামনে সর্বপ্রথম যেটা প্রয়োজন হচ্ছে যে দেশে একটা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন দরকার, যেটা গ্রহণযোগ্য। এই নির্বাচন নিয়ে যেন কোনো ধরনের কোনো পক্ষই, কোনো শক্তি কোনো প্রশ্ন উত্থাপন করতে না পারে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে এবং ফলাফলের প্রকাশনের বিষয়গুলো নিয়ে এটা কোনো ধরনের কোনো যেন প্রশ্ন তৈরি করতে না পারে, এটা এক। 2 নম্বর হচ্ছে নিঃসন্দেহে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যে, যেটা ভাই যেটা বললো যে বিএনপি যদি বিশাল মেজরিটি, এটা আমি অনুমান করে বলতে পারবো না এখন কতটুকু কী হবে। তার বাস্তবে এখন যেহেতু প্রতিপক্ষ শক্তি অনুপস্থিত, তো যারা যত যেভাবেই কথা বলুন না, এখন বিএনপির সাথে মোকাবেলা করার মতো বাস্তব কোনো প্রতিপক্ষ শক্তি সেভাবে নাই। যেভাবে সামাজিক যোগাযোগ যেভাবে যা বলুক না কেন, এটা 50 বছরের ভোটের যে রেকর্ড, যেটা আপনার বলে জনগণের যেটা প্রত্যাশা, জনগণও চাই যে আমরা গত 15-20 বছর যাবৎ যে সাফার করছি, আর এই চাঁদাবাজি, আর এই সমস্ত রাস্তায় মারামারি, আর এই ক্ষমতা নিয়ে এই সমস্ত লুটপাট, এই সমস্ত আমরা দেখতে চাই না। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এটা বিএনপির জন্য তো অবশ্যই বড় চ্যালেঞ্জ, এবং বিএনপি এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যে আমি তো মনে করি প্রস্তুত। এবং ভাই যেটা বললো যে এই বড় দলগুলো অতীতে সবসময়, যারা 73 নির্বাচনই বলেন বা অনেক সময় বিএনপিকেও বলা হয় যে 2001-এ বিশাল মেজরিটি নিয়ে এসছে, যখনই মেজরিটি নিয়ে এসছে তখনই বিপর্যয় নিয়ে এসছে দেশে। তো আমি মনে করি যে এই ক্ষেত্রে সামনের দিনে একটা বড় চ্যালেঞ্জ বিএনপিকে অবশ্যই মোকাবেলা করতে হবে, এবং এটার জন্য আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা আমরাও এটা নিয়ে ভাবছি, চিন্তা করছি, এবং আমরা মনে করি যে আমরা দেশকে সামনের দিকে গণতান্ত্রিক পথে এগিয়ে নেওয়া এবং দেশের যে সার্বিক যে পরিস্থিতি সেটাকে মোকাবেলা করার জন্য সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকবে, মতপার্থক্য থাকবেই, কিন্তু এটা যেন সংঘাত বা সংঘর্ষের রূপ না নেয়। বিরোধী দল নিয়ে ভাবনা শুনেন, এখন তো এইটা সমঝোতা করে আপনি যদি কাউকে সিট ছাড় দেন, তাহলে তো আপনার এরশাদের মতো ঘটনা, এর ঘটনা ঘটবে বা আওয়ামী লীগের মতো ঘটনা ঘটবে, যে আপনার সাজানো বিরোধী দল। সেটা করার আমি যুক্তিযুক্ত কোনো পথ দেখি না। আমার এখানে কথা হচ্ছে যে বিরোধী দল থাকবে, সংসদই যে থাকতে হবে তা তো না। আপনার যদি
মাঠে ময়দানে আমাদের যে সাংবিধানিক অধিকার, সভা সমাবেশ করার অধিকার, প্রতিবাদ করার অধিকার, এই জায়গাগুলো যদি আমি সংকুচিত না করি, আমরা এই জায়গাগুলো যদি নিয়মের মধ্য দিয়ে আমরা এগুলো পালন করি, তাহলে তো স্বাভাবিক কারণে আপনি বাইরে থেকেও প্রোটেস্ট করতে পারবেন। যদি পার্লামেন্টে দুর্বল হয়, আপনি বাইরে থেকেও এই জায়গাগুলো বলতে পারবেন যে আজকে আমাদের এই সংকটগুলো ঠিক করতে হবে। আমি মনে করি যে সামনে আমাদের বড় চ্যালেঞ্জ আছে, তবে নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়া একান্ত প্রয়োজন। জি, আমাদের সময় শেষ। সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।